নমস্কার। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিন আজ, আগামীকাল রবিবার, তারপর সোমবার শেষ দিন 22 জুলাই। সেদিক থেকে সোমবার কী হতে চলেছে আজ বিভিন্ন জায়গায় তা নিয়ে আলোচনা হয়েছে। আজ প্রথম দিনে মোট 4টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসাররা জানিয়েছেন। তার বাইরেও বেশ কয়েকটি জায়গায় মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ফর্ম সংগ্রহ করা হয়েছে। আবেদন করার প্রস্তুতির কথা বিভিন্ন মহল থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। সেদিক থেকে আগামী দিন হয়তো বা আগামীকাল হয়তো তা প্রকাশ্যে আসবে না, যেহেতু সরকারি ছুটি রবিবার। তার পাশাপাশি সোমবার সেখানে সব কিছু পরিষ্কার হবে। আজ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, সিপিআইএম সমসুরে দাবি করেছে যে তাদের দলীয় প্রার্থীদের সেখানে বাধা দেওয়া হুমকি দেওয়া হচ্ছে বাড়িঘরে গিয়ে, তারা যেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন, সে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও খোয়াইয়ের ক্ষেত্রে সরাসরি দুজন প্রার্থী কথা বলেছেন, সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা দুটো কারণ সেখানে দেখিয়েছেন, পারিবারিক অসুস্থতা এবং যে কারণ দেখিয়ে তারা সেখানে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, তারপর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। তার বাইরে থেকেও কংগ্রেস, সিপিআইএম পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি থেকে এই সম্পর্কিত বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিজেপির তরফেও পাল্টা প্রতিক্রিয়া ছিল। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে যখন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনেকটা দেরি রয়েছে, মনোনয়নপত্র পেশ করা পর্ব শেষ হলো, তারপর একদিন মাঝখানে যাওয়ার পর আজ বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র প্রত্যাহারের প্রথম দিনে যখন খোয়াই সংবাদ শিরোনামে, তখন রাজ্যের একাধিক জায়গা থেকে বোধহয় আপনারাও তার বিচার বিশ্লেষণ করছেন, আপনারাও তার মতন করে ব্যাখ্যা করছেন। এবং কয়েকটি জায়গায় কংগ্রেস আজ সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কয়েকটি অভিযোগ সেখানে উত্থাপন করেছে। বিশেষ করে প্রার্থীদের বাড়িতে হামলা চালানো, মারধর করার, প্রার্থীকে বাজারে গিয়ে সেখানে দেখে নেওয়ার হুমকি দেওয়া এবং ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি থানায় মৌখিকভাবে কোথাও কোথাও লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলতাম স্যার, দেখুন, মানুষের মনে আঘাত দিয়ে যদি কিছু করা হয় সেটা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ হয়ে যাবে। আর বাংলাদেশে আপনার এখন সরকার টরকার কেউ মানছে না, রাষ্ট্র প্রতিষ্ঠান চলছে, শুধু জনগণের উপরে যে শোষণগুলো হচ্ছে, এটাও ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষে এটা হচ্ছে। কোন সময় আপনি জানবেন না যে বাংলাদেশের মধ্যে পরিস্থিতি আমাদের ইন্ডিয়াতে হয়ে গেছে। সরকার টরকার তারা চিন্তা না, জনগণ অটোমেটিকলি সবাইকে তাড়া করবে, তখন কেউ পালিয়ে বাড়তে পারবে না। এবং শুধু মিডিয়াকে তারা ইয়ে করবে, প্রোটেক্ট করবে, তোমরা আমাদেরকে বাঁচাও, তোমরা আমাদেরকে বাঁচাও। 1950 দিয়ে আপনার ধমকি চমকি কি লাভ? জনগণের পাশে নেই। আরে পরীক্ষা তো দিতে হয়, পাস করতে হবে, তা আপনার পিছনে কি আছে না সেটা দেখার দরকার আছে না? জবরদস্তি একটা পাথর বুকের উপর চাপিয়ে দিলে তাকে মানতে হবে, চলে না। দেখুন না, তো কয়েক বছরের ভিত্তি আপনার বাংলাদেশের পরিস্থিতি আমাদের নিতে হবে। কেউ কথা কেউ শুনবে না, যেখানে দেখা পাবে সেখানে তাকে তাড়া করবে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আমরা প্রত্যেকে জানি যে আগামী 22 জুলাই সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সেদিন পর্যন্ত প্রত্যেক দলের তরফে হয়তো স্পষ্ট বক্তব্য থাকবে। আজ কয়েকটি জায়গার ঘটনা নিয়ে যখন শাসক দলের প্রতিক্রিয়া আমরা গ্রহণ করতে গেছি বা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, তখন তারা সুস্পষ্টভাবে বলেছেন যে সিপিআইএম কংগ্রেস প্রচার করেছে যে তারা সর্বত্রই প্রার্থী দেবে, সব কয়টা আসনে লড়াই করবে। যখন নির্বাচনের প্রক্রিয়া অর্থাৎ মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন পর্যন্ত তারা অপেক্ষা করেছেন, তারপর দেখেছেন যে সর্বত্র সেখানে লড়াই করা হচ্ছে না, হাতে গোনা কয়েকটি আসনে সেখানে লড়াই করা হচ্ছে। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি পশ্চিম ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বিরোধীরা তো আপনার সমস্ত প্রার্থী তোলার জন্য বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে, ভোট না করিয়ে শাসক দলকে সবগুলি
সিট দেওয়া দরকার, আর নির্বাচনে কোনো দরকার নাই, তাহলে এত ঝামেলারও দরকার নেই। যেভাবে থাকুক, যতদিন পর্যন্ত ক্যান্ট্রি পরিবর্তন হয় ততদিন পর্যন্ত বিজেপিতে মার খেবে। একটা লোক তো নিষ্কাম লোক চলে গেল বাদলশীল, এসব ভোটের দরকার নাই। আর আপনার কাছে অনুরোধ করছি, কর্মচারীদের পাওনা নিয়ে যদি একটা অনুষ্ঠান করেন ভালো হবে। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি চললাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। মাসের 20 তারিখ, আগামী 22 তারিখ প্রত্যাহারের শেষ দিন। সেখানে বামপন্থীরা এবং কংগ্রেস করেছিল সমস্ত সিটেই তারা প্রতিদ্বন্দ্বিতা করবো। তবে আসলে তারারে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুযোগ দিতে হবে। প্রার্থী নমিনেশন দিলে রাত্রে 11টার সময় আর নমিনেশন প্রার্থীর বাড়িতে তার আধার কার্ড, আই কার্ড সিলতে করে নেওয়া, উদ্ধার জন্য ধমকি দেওয়া, এলে এই দিকটি সারা ত্রিপুরাজ্যেই চলছে। তো এই করলে পরে আসলে জনমত, আমরা কি গণতন্ত্র দেশে বসবাস করি? আমরা ভারত স্বাধীন ছিল গণতন্ত্রের জন্য। আসলে আমরা ভারতবাসী একটু গণতন্ত্র পাইছি, আমরা দেখি আমরা আসলে গণতন্ত্র পাইছি না। কারণ আমার নিজের অধিকারের একটা মত প্রকাশ করান, সেই অধিকারটা তোমাকে আমরা পাইতে আসছি। তাহলে আমরা কোন দেশে বসবাস করি আর কোন সরকারে আমরা নিয়ন্ত্রণ করে, সেই কথাটা আমরা ভারতবাসী হিসেবে বলতে লজ্জা পাই। কারণ বিদেশিদের কাছে, বিদেশের মানুষ কিন্তু আমাদের এই ঘটনাগুলো দেখতেছে মিডিয়ার মাধ্যমে। তাইলে দেখা গেল আমরা বিদেশির কাছে লজ্জিত হই। আমরা এই যে দলেরা, বিভিন্ন রাজনৈতিক দল এইগুলো কাজ করতেছে এবং শাসক দল, তারা এই কথাটা ভাবতো না যে আসলে আমরা ত্রিপুরাবাসী একটা সাধারণ পঞ্চায়েত নির্বাচন, আর এই মানুষের মত প্রকাশের অধিকার দাও। মানুষ যাকে ভালোবাসে, তোমরা ভালো কাজ করলে তোমার মানুষ অবশ্যই বিজয় করবো, আর ভালো কাজ না করলে, তার মত প্রকাশ করলে তোমাদেরও ভুল ত্রুটি থাকলে এগুলো সংশোধন হইতে পারবে। কিন্তু না, তা না কইরা জোর জবস্তি বাদে দেখা গেল পঞ্চায়েত গুলো দখল করার চেষ্টা করে। এখন যারা প্রার্থী এখনো নমিনেশন উদ্যোগ করছে না, তারা বাড়ি থেকে ধমকি দেওয়া, প্রস্তাবককে ধমকি দেওয়া, এই যে চলছে ভারতবর্ষ ত্রিপুরার অবস্থা। আগামী দিন এই ত্রিপুরার অবস্থা কি? সরকার তো দেখেন, একটা সরকার যাইব, একটা সরকার আসবে। তবে আমরা মনে করি এই যে বিজেপি কর্মকর্তারা এবং দলের সভাপতিরা, তাদের কর্মকর্তারা এইখান থেকে বিরত রাখুক। আর যারা যুব ছেলেরা যার লাগে তোমরা করতেছ, আগামী দিন তার কাছে সিকিউরিটি থাকবো, তোমরা কাছে কিন্তু সিকিউরিটি থাকলো না। তোমাদের অবস্থা কি? কারণ এখন যারা যা করো, এটার ফল তো তোমরাই পাইবা। কারণ জমিনে ধান যদি লাগাই, ফসল আমি পাবো, এটা অন্য কেউ নিত না। তবে তার কাছে আমরা বিনত ভাবে অনুরোধ রাখি, আমরা সাধারণ ভোটার হিসাবে অন্তত আমাদের মত প্রকাশের অধিকারটা দেবো তোমরা, ছুটি বল। নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আজকের বিষয়টা হচ্ছে কোন রাজনীতির শিকার বিরোধীরা। শিকার তো হবে, কারণ বিরোধীরা তো এক না। কালকে লোকসভা নির্বাচনে এক হবে, পঞ্চায়েত নির্বাচনে হবে না, গ্রাম পঞ্চায়েতে হবে না, এটা হবে না, সেটা হবে না। আমি বলছি যে মানিক শাহ যে ঘটনার ঘটাচ্ছে, এগুলো ঠিক না, একদম ঠিক না। তো এই ঘটনা হচ্ছে, মানিক শাহ যে বললো যে 100% ভোট আমাদের দরকার, এই জন্য বিরোধীদের উপর আক্রমণ করেছে। আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন পঞ্চায়েতে কোন লোকাল নির্বাচন কমিশন হতো, উনি তো মানে ছোট জগন্নাথ। আর একটা হচ্ছে কি বলছে কাতলা মাথা, উনি বলছেন, কালকে দেখলাম এটা আপনাদের মোবাইলে দেখলাম, উনি বলছে আমরা তো সবাইকে দেখি নিরাপত্তা দিয়েছি, এরা এই করেছি সেই করেছি, ওরা দিতে পারছেন না, সেই করতে পারছেন না। কি বলবো, ত্রিপুরা রাজ্যটা পুরা শেষ করে দিয়েছে বিজেপি সরকার, পুরা শেষ করে দিয়েছে। আমার মতে
কি বলবো, বিরোধীদেরকে বলবো ছেড়ে দিক, দরকার নেই, তারা সবগুলি আসন জিত, কোনো দরকার নেই, কোনো দরকার নেই এইসব যাওয়ার, গিয়ে মাথা ফাটা মারো, একজন লোক মরবে, সে 2জন লোক মরবে, দরকার নেই। এর জন্য আমি বলছি সিপিএম এর থেকে বেশি ভালো এখন কংগ্রেসের যে কালকে হয়তো 22 তারিখে হয়তো লোকসভাতে এটা উঠাবে যে গন্ডা স্বরাজ দিতে পারলো না ওরা, এটা উঠাবে, এটা গন্ডা স্বরাজ ঘটনাটা তারা উঠাবে। সিপিএম থেকে কয়জন গেছে, অনেক দূর যায়নি ওরা। আমি নিজে সিপিএম করি, জিএস চৌধুরীকে বলবো উনি যায়নি কেন? ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম আমি থেকে বলছিলাম। আমি বর্তমানে আমাদের বর্তমান যিনি মন্ত্রী আছেন কি করে আমরা বিধানসভা থেকে বলছি, কি বলবো কথা কিছুই বলার নেই। আমরা কংগ্রেস থেকে প্রার্থী দিতে পারছি না, উনি প্রতি বাড়ি বাড়ি হুমকি দিচ্ছেন যে প্রার্থী দিতে পারবেন না আপনারা, প্রার্থী দিলে আপনাদের অসুবিধা হবে। যদি ঠিক করে মানে কি বলবো, যদি ঠিক করে ভোট হয় না, প্রত্যেকটা বিধানসভা গণে গণে একটা মানে পঞ্চায়েত দিতে পারবেন না, মানে প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা সারা পৃথিবীতে ওরা ভয় দিতে দিচ্ছে। আপনারা তো দেখছেন আপনাদের জেনে যে আমাদের সুবিধা বর্মন আমাদের একদিন ভবিষ্যৎ একটা আক্রমণ হয়েছে, কিছু বললাম ওনারা ভয় দিতে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু 2028 ভোট হবে যখন, তাহলে একটা ভোট ওনারা পাবেন। মানুষ বুঝে গেছে, শুধু কিছু না সারা ভারতবর্ষের পরিস্থিতি খারাপ, ম্যাক্সিমাম যখন ভোট হবে মোদিও দিতে পাওয়া যাবে না, খুব পরিস্থিতি খারাপ যাবে। যে আমাদের নামদের বলতে পারি গণনগর পঞ্চায়েতের আন্ডারে, যেটা আমাদের গণনগর ব্লকের আন্ডারে যেটা, এটাতে ওনারা মানে বই দিন দিচ্ছি আমাদের কংগ্রেসের প্রার্থী দিতে করে দিচ্ছেন, প্রার্থীর মানে নমিনেশন করার জন্য বিভক্তি করছেন, রাত্রিতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন প্রার্থী যুক্ত করার জন্য, মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে দাদা। আমরা প্রত্যেকটা বাড়িতে বলছেন আপনারা প্রার্থী নমিনেশন যুক্ত করেন, নাহলে আপনাদের পানের সংশয় হবে, গড়বাড়ি চলে যাবে, এমন বলছেন। অনেক মানে কি বলবো দাদা, খুব কষ্টে আমরা বাস করছি কি করে আর কি। ধন্যবাদ দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, উদয়পুর থেকে বলছি। বিরোধীরা কেন রাজনীতির শিকার? কারণ দেখেন, প্রথম শিকারের কারণ হলো রাজ্যের বিজেপি সরকার। 2 নম্বরের রাজনৈতিক শিকার হওয়ার একটা নম্বর কারণ হলো প্রশাসন, পুলিশ প্রশাসন, কারণ তাদের ভূমিকা নাই। 3 নম্বরে নির্বাচন কমিশনার যে ভূমিকা, তার জন্য কিন্তু বিরোধীরা কিন্তু এই রাজনৈতিক শিকার হতে বাধ্য হয়েছে। কিন্তু না হলেও কিন্তু বিজেপি থেকেও কিন্তু বিরোধীরা শক্তি কম নয়, কারণ যখন বিরোধীরা আক্রান্ত হয় তখন তারা অ্যারেস্ট হয়, যখন তারা সুস্থ থাকে মানে বিরোধীরা ভালো থাকে তারা কিন্তু মানে আক্রমণ করে। যখন বিরোধীরা কেস এফআইআর করে তখন কিন্তু শাসক গোষ্ঠীকে তারা কিন্তু অ্যারেস্ট করে না, কিন্তু উল্টা বিরোধীদেরকে অ্যারেস্ট করে। কিন্তু রক্তাক্ত হলো, হসপিটালে বেডে ঘুমালো, কিন্তু তখন বিরোধীরা কিন্তু এই কারণে রাজনৈতিক শিকারটা। কিন্তু ভারত ত্রিপুরা রাজ্যের যে গণতন্ত্রটা, সেই গণতন্ত্রটা একদম নাই বললে চলে। নির্বাচন কমিশনার বলুক এবং পুলিশ প্রশাসন বলুক, আপনারাও জানেন আমরা ত্রিপুরা রাজ্যের আমরা প্রত্যেক দিনে আলোচনা করি এই সরকারের সম্বন্ধে। বলতে গেলে কি বলবো, কি ভাষা বলবো, কিন্তু আসলে ত্রিপুরা যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। কারণ মুখ্যমন্ত্রী বলছে 100% আমাদের দরকার, কিন্তু আসলে একজন ডক্টর প্রফেসর মানুষ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও 100% কি কোনো যেতে পারে, কিন্তু আমাদের জানা নাই। কিন্তু অন্য রাজনৈতিক দলকে জানা আছে কিনা সেটা আমরা জানি। 100% কি করে পেতে পারে, কিন্তু আসলে দেখেন যখন গন্ডা চড়ার ক্ষেত্রে কংগ্রেসের দল প্রতিনিধি দল ঢুকতে পারলো না, সর্বক্ষেত্রে কিন্তু এইভাবে যে ত্রিপুরা রাজ্যের বাধা বিঘ্ন কিন্তু আসলে সেটি মানুষ জনগণ হিসাব নেবে, কিন্তু হিসাবের বেলায় খাতায় কিন্তু থাকবে, কারণ মানুষ হিসাব নেওয়ার জন্য প্রস্তুত। বেশিরভাগই কায়েম করে থাকতে পারবে না। মানুষ আস্তে আস্তে বিজেপি থেকে সরে যাচ্ছে, কারণ বিজেপির কোন দল সারা দেশে চলছে, সমস্ত গ্রাম স্তর পঞ্চায়েত স্তরগুলির মধ্যে কিন্তু চলছে।
কিন্তু বেশি না, মুসলিম কিছু দিয়ে এখন সন্ত্রাস ত্রিপুরায় যে সন্ত্রাস চালাচ্ছে, কিন্তু এই সন্ত্রাসটা বেশি দিন থাকবে না। আপনারাও দেখবেন, আমরাও দেখবো। এই ত্রিপুরা রাজ্যে বিজেপির যে জেডি রয়েছে, কিন্তু আগামী দিন সেটি কংগ্রেসের দিকে মুখ পা দিয়ে রয়েছে, কিন্তু কংগ্রেস আবার চলে যাবে, কিন্তু বিজেপি আবার শূন্য হয়ে যাবে। ত্রিপুরা যখন শূন্য ছিল কংগ্রেসের ভোট, কংগ্রেস যাওয়ার পরে বিজেপি শক্তিশালী হলো, সেই কংগ্রেসের উপর আক্রমণ, তখন আবার কংগ্রেসের যখন ফিরে আসবে, এই ত্রিপুরা রাজ্যে দেখবেন বিজেপি আবার শূন্য হয়ে যাবে। সেটা বেশি দিন লাগবে না, আর অল্প কিছুদিনের মধ্যে সেটা হয়ে যাবে। কারণ আমরা চাই বিজেপির মাধ্যমে নির্বাচন কমিশনার বিগত দিন যা হয়েছে, কিন্তু আগামী দিন যে বিদ্রোহীরা যে মনোনয়ন পত্র দিয়েছে এবং স্কুটনি হয়েছে, টিকে গিয়েছে, ভোটটা যাতে সুষ্ঠু নির্বাচন করতে পারে এবং গণনা কেন্দ্রের ক্ষেত্রে যাতে বিরোধীদের উপর মানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেশে আমরা আবেদন করব। কারণ দেখবেন আমরা বিরোধীরা সুষ্ঠুভাবে ভোট হলে বহুত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নাম বিজেপির নাম থাকবে না, কোনো নাম থাকবে না। কারণ আমরা দেখছি যে যেভাবে তাদের খুব বিক্ষোভ চলছে, কারণ বিক্ষোভের কারণ হলো পকেট ভর্তির প্রতিযোগিতা। কারণ পকেট ভর্তি তো কিছু হয়ে গেল, তারা আবার চাচ্ছে, সেই জন্য কিন্তু এই প্রতিযোগিতা। আমরা আবারও ত্রিপুরার মাধ্যমে বলবো নির্বাচন কমিশনারের কাছে, আপনি ভালোভাবে ভূমিকা গ্রহণ করুন, প্রশাসনকে নির্দেশিকা দেন, আপনি প্রশাসনের সামনে নেতা কর্মীরা যাতে আক্রান্ত না হয়, রক্তাক্ত না হোক। এই ত্রিপুরা রাজ্যের নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বলছিলাম আজকে যেটা দিলেন বিরোধীরা কোন রাজনৈতিক শিকার, আসলে আমি বলবো যে রাজনৈতিক শিকার হয়েছেন সেটা নতুন নাম আমি দেব ক্রিমিনাল রাজনীতি, যেটা খুব ভারতে কেউ এই নামও শুনছে কিনা মনে হয় না, আর এই ধরনের রাজনৈতিক করছে কিনা আমার মনে হয় বিশ্বাস হয় না। এত ক্রিমিনাল এই বিজেপি গভর্নমেন্টটা করতে আসছে, বিশেষ করে বিজেপিতে সারা ভারতবর্ষে আছে, কিন্তু ত্রিপুরাটা সবচেয়ে বেশি জঙ্গলের রাজত্ব এবং বেশি ক্রিমিনাল গিরি আরম্ভ করছে। আমার মনে হয় ওদের এমন একদিন আসবো, ওদের বাচ্চাটা বড় কঠিন হয়ে দাঁড়াইবে। এরা এখনো বুঝতে পারছে না যে কি করতে আছে মানুষের সঙ্গে। মানুষ তো সবাই বাঁচতে এই ভারতবর্ষে, এই পৃথিবীর মধ্যে, ভারত পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ কিন্তু বাঁচতে আইছে। হ্যাঁ, এই রাজনৈতিক শিকারে মরতে কিন্তু কেউ আইছে না, তারা কিন্তু মানুষের মায়ের রাখছে। এগুলি কি ওরা বলছে আগের সরকার নাকি মানুষ খুন করতো, আর এরা এখন কি করে প্রকাশ্যে দিনের বেলা মানুষ খুন করে। দরিলামে একটা খুন করলো জনসভার মধ্যে মুসলিম, এরপর কিছুদিন আগে নমিনেশন দাখিল করতে যায় বিলনিয়ার একজন খুন করে হলো। ওরা কি আগের তারারে খারাপ হয়ে নিজেরা কি সাজতে থাকে? তারা তো আগের তারা খারাপ ছিল, তারা এখন ক্রিমিনাল খারাপ, তাদের নাম পড়বে নতুন করে ক্রিমিনাল বিজেপি, ক্রিমিনাল খারাপ। তাহলে আমার মনে হয় সেই রাজনীতিকের জন্য প্রত্যেকটি ত্রিপুরা রাজ্যের মানুষ গর্জে ওঠা একান্তই দরকার, নয়তো তারা বাঁচতে পারবে না। বিরোধীর এই তারাদের চক্রান্তের কারণে ত্রিপুরা রাজ্যে বাস করাটা কঠিন হয়ে দাঁড়াইছে। কারণ এরা এমন একদিন ধারণ করবো, ত্রিপুরা রাজ্যে দাঙ্গা তৈরি করবো, জাতি জাতি বিজনেস তৈরি করে পাহাড়ি বাঙালির একজন অধিক দাঙ্গা লাগাই দিব, নিজেরা লাগাই দিয়া বলবো সিপিএম লাগাই দিচ্ছি, কংগ্রেস লাগাই দিচ্ছি। আমরা দেখেছি, দেখেন দাদা, এই যে কংগ্রেস সিপিএম কোন এক সময় তাদের ঝগড়া করছে, তারা মারপিট করেছে, হ্যাঁ, কিন্তু তাদের সঙ্গে যে তারা এখন মিলছে শুধু বিজেপি ক্রিমিনালের কারণে মিলছে। আর মিলনটা কি খারাপ? মানুষ চিরদিন কি ঝগড়াঝাটি করে? মানুষ তো মানুষের মধ্যে ভুল বুঝে একদিন তাদের মিলা একান্তই দরকার। যেই কংগ্রেসের জন্য ওরা দুঃখ প্রকাশ করে কংগ্রেসকে বামপন্থ মারছে, সেই কংগ্রেস কিন্তু কংগ্রেসে আবার বিজেপি সৈন্য কাছে। তাহলে তারা কি সাজলো? কংগ্রেস কি তারার সঙ্গে যাইবো বিজেপির সঙ্গে? কিভাবে যাইবো? এই ক্রিমিনালের সাথে তারা যখন সিপিএম এর কনি খাইতে তারা কইতেছে, এবার তো বিজেপিও কনি যাচ্ছে। তাহলে ভালো কনি কার কনিটা বেশি স্বাদ লাগলো, কার কনিটা বেশি, তখন কংগ্রেস চিন্তা করবো। তারা এই জিনিসটা কেন তাদের মুখেটা বলা বলি করে যে তারা সিপিএম এর সঙ্গে মিতালি করছে। তাহলে মিতালিটা কি বিজেপির সঙ্গে করবো? তোমাদের কনিটা তো আরো বেশি খারাপ। সিপিএম এর কনিটা যদি যদ্দূর খারাপ, তোমাদের কনিটা কিন্তু 20 গুণ খারাপ।
তোমরা যে জায়গাতে গেছো বিজিবি নেতৃত্ববর্গরা, তোমাদের কিন্তু বড় কঠিন দিন আসছে। তোমরা ভাবতে পারছো উত্তরপ্রদেশ কিন্তু চলে যাচ্ছে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে। আমরা জানি উত্তরপ্রদেশ যার, ভারতবর্ষ তার। এই দিনটা কিন্তু চলে আসছে। আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকার কিন্তু 5 বছর জীবনেও কাটাতে পারবেন না। একটা বছর কাটাতে পারবেন কিনা সন্দেহ আছে। আমরা ভারতবর্ষের যে পরিস্থিতি দেখতে আসি, আগামী 23 তারিখ হইতে দেখবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আমার পূর্ববর্তী বক্তা সুন্দরভাবে বলেছে, তবে একটা ইশারা দিয়েছেন নরেন্দ্র মোদী, কেন্দ্রে আগামীকাল সর্বদলীয় বৈঠক আছে, অর্থাৎ জোর কমে গেছে, কারণ 400 পার করতে পারেনি। এটা একটা শুভ লক্ষণ। কালকে সর্বদলীয় মিটিং, কারণ গায়ের জোরে চলতো এতদিন, এখন গায়ের জোর কমে গেছে। কাজেই আমি মনে করি এখানে বিরোধী দলগুলি নিজেদের ক্ষতি না করে নির্বাচনে যদি সম্ভব প্রতিদ্বন্দ্বিতা করুক, না হইলে সরে থাকুক। মানুষ যাতে কোনো মানুষ ক্ষতি না হয়, বিজেপি করুক না। কি কাজ করছে? মানুষ তো কাজ চায়, এটা মারামারি ধরাধরি চায় না, কাজ চায়। ওরা কাজ করে না বলেই ওদের এত ভয়। কারণ মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলা, এগুলি যতদিন ভারতবর্ষ থেকে বন্ধ না হবে, এই আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব। কারণ প্রধানমন্ত্রীর মতন একটা ব্যক্তি মিথ্যা কথা বলে, তার থেকে আর লজ্জার কি আছে? এখানে সময় এই অবস্থায় চলবে না, ভারতবর্ষ পরিবর্তন আসবে, এটা ঠিক। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, PB24, নমস্কার। হ্যাঁ বলুন। আমি বলছি যে যারা নমিনেশন জমা দিয়েছে, অনেকে প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু আরো করবে। কারণ বিরোধীদের উপর যে একটা প্রেশার কি করা হয়েছে, তার জন্য তার ফ্যামিলি তো কোনো অন্যায় করেনি, গোষ্ঠীটা ফ্যামিলির উপর দেওয়া যাবে? থাক, তারা যখন চায় তারাই একা লড়ুক, বিজেপি লড়ুক, আর ওনারা বয়কট করার প্রয়োজন। আমার মনে হয় লোক ক্ষতি না করে, অশান্তি সৃষ্টি না করে, আমার মনে হয়, আমি জিতেন চৌধুরীকে বলতে চাই, ইলেকশনটা বয়কট করুন। কারণ বাদল শিল মারা গেল, থাক, আর খুন হওয়ার প্রয়োজন নেই।
দিনে দেখা যাবে কি হয়। জনগণ বুঝতে পারছে এবং এটা জবাব দিবে, সময়ে দিবে, সময় আসছে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি উত্তর থেকে বলছি, দেবব্রত বিশ্বাস। হ্যাঁ বলুন, টিভির সাউন্ড একটু বন্ধ করে কথা বলুন। এখন আপনারা যে সাবজেক্টটা দিয়েছেন, কোন রাজনীতি শিক্ষার্থী প্রার্থীরা কি করে যাচ্ছে, এই অশান্তি বাতাবরণটা কোন সময় শুরু হয়েছে? আপনারা কি একবার দেখান 25 বছরের বামপন্থ সরকার, 5 বছরের কংগ্রেস সরকার, ওদের বিরুদ্ধে কোন সাবজেক্ট আজ কি আপনারা দিয়েছেন? আমরা বিজেপি প্রার্থীরা বিজেপি যারা করি, তারা আপনাদের সাংবাদিকরা ওই যে এই 14 স্তম্ভ, কিন্তু আপনাদের কোন রাজনীতির শিক্ষার বৃদ্ধি প্রার্থীরা আজকে এই সংস্কৃতি কোথা থেকে এলো? 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছরের সিপিএম গভর্নমেন্ট। আগে আপনারা অতীত দেখুন, অতীত দেখার পরে তারপরে এই সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করুন। খুবই মহতি ব্যাপার। সিপিএম আমলে পানাওয়ালা বিশেষ গদা, পরিমল শাহ, অথচ লোক কোন হয়েছে, তখন আপনাদের টিভি 24 নিউজ চ্যানেল কোথায় ছিল? আমরা সাংবাদিক অসম্ভব, কিন্তু আমি এত সাধারণ নাগরিক হিসাবে আমি আপনার কাছে প্রশ্ন করছি, 25 বছর সিপিএম আমল, 5 বছর কংগ্রেস আমল, তারা কি করেছে? তারা কি করেছে? বীরচরণ মনোজ 11 শহীদ, উত্তরপুরে অনেক লোক মারার, ত্রিপুরাতে অনেক লোক মারা হয়েছে কংগ্রেস আমলে। আমরা একসময় কংগ্রেস করতাম, ওই কংগ্রেস ত্যাগ করে আমরা বিজেপি করছি। আমরা বিজেপি আমলে এমন কি হয়েছে যাদেরকে আপনারা প্রতিনিয়ত এই রাজনীতি শিকার বিরোধী প্রার্থীরা সংস্কৃতি কে তৈরি করে দিতে পারছে? একবার ভাবুন তো দাদা, আপনারা 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট করেছে আর 25 বছরের সিপিএম গভর্নমেন্ট করেছে, না আমাদের বিজেপি গভর্নমেন্ট করেছে? ত্রিপুরা রাজ্যে এই সংস্কৃতি তৈরি করেছে। আগরতলা পাবাসা 11 জুলাই পুলিশে মারার কোন সময়? সিপিএম আমলে। পানাশা আর পূর্বশা বিশালগড় কোন আমলে মারার? সিপিএম আমলে। উত্তরপুরে পানালা বিশ্বাস গদা কোন আমলে মারার? সিপিএম আমলে। বিশ্বজিৎ শাহ কোন আমলে মারার? সিপিএম আমলে। বীরচন্দ্র মনু জুট আমলে 11 জন নেতা খুন কোন আমলে? কংগ্রেস আমলে। তাহলে দাদা আমি আপনার কাছে অনুরোধ করছি, অতীত দেখুন, আগে অতীত দেখে আপনাদের সাবজেক্ট দেখেন আমরা আবৃত্তি যে সংস্কৃতি হচ্ছে, এই সংস্কৃতিকে তৈরি করেছে। আমি পানালার বিশ্বাস কথা আমার কাকা যারা 87 15 আগস্টে সিপিএম হামলা বাহিনীরা কলের সামনে কুপে মারা করেছে, আমি ওনার বাতিতে বলছি। এই কংগ্রেস আমলে কংগ্রেসের নেতারা টাকা খেয়ে সব আমার কাকা খেয়ে শেষ করেছে, সিপিএম আমাকে বিচার করে। দাদা আপনার কাছে অনুরোধ করে বলছি, 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট আর 25 বছরের সিপিএম গভর্নমেন্ট দেখুন, একবার অতীত দেখুন, অতীত দিকে ফিরে দেখুন, তারপরে আপনারা ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করুন। আমরা বুদ্ধিজীবী, আমরা সমাজে বুদ্ধিজীবী, সাংবাদিককে সমাজে ওষুধ সম্ভব, কিন্তু দাদা বছর নিয়ে ভাবলে হবে না, অতীত তো টেনে আনতে হবে। কিন্তু নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? বলছিলাম স্যার, তারা আমাদের যে ক্ষতি করেছে, আমরা এমন ক্ষতি করব, তারা মা বাপ শুধু সারা বছর আফসোস করবে যে আমি এই সন্তান কেন জন্ম দিয়েছিলাম। তারা যে ঝামেলাগুলো করছে, এটা তো তাদের হিসাব আমরা ওটাকে দিয়ে দেবো, কত বছর 4 লাগবে আর কি। কিন্তু ওনারা যেটা করছেন ওটা ওনাদের ফ্যামিলি গুলো বুঝবে আর কি। যেমন আজকে আমরা বুঝছি, কালকে তারা বুঝবে, পরশুদিন আরেকজন বুঝবে, নিজের রেশ থামবে না। অশান্তির ভিতরে একটা শান্তি ফিরে আসবে যখন অশান্তির সবগুলো কেটে যাবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ একটু জোরে বলতে হবে। আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি তারা যেখানে যাচ্ছেন বিরোধীরা নতুন সংশোধনের জন্য বাধা দেওয়া হচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি এখন তো বলছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক বলেছিলেন। আপনার কথা বলুন। বলছি, আমরা সাধারণত একজনের বক্তব্য অন্যজন দিয়ে খণ্ডন করার চেষ্টা করি না, শুধু আপনার কথা বলুন। তিনি যে বলেছেন এটা তার কথা। আচ্ছা, সবকিছু ঠিক আছে। যে বলেছিল যে কোন কোন আমলে কতজন লোক মারা গেছে, উনি কি উনার যে আমরা ওনার বক্তব্যটাকে ওনার বক্তব্যের মতনই রাখতে চাই। আপনার বক্তব্য আপনি রাখুন, ওটাকে রেফারেন্স হিসেবে আনবেন না। একটু শোনেন আমার কথাটা, একটু শুনেন। মানে উনার ব্যক্তি কি উনারা করতে চাইছে নাকি? আমি বলতে চাই কে কি করেছে না করেছে এটা কি দেখে কি নিজের পরিপ্রেক্ষিতে কি ওনারা পুনর ব্যক্তির জন্য এটা করতে চাইছে নাকি? কে কি কত মার্ডার করেছে, কে কোন আমলে কত হয়েছে, এটার জন্য কি ওনারা কি এইভাবে করবে নাকি? এটা কি মানে একটা নাকি? এটাই নাকি ওনার যদি এত থাকে উনি আটক আমার। আমরা প্রত্যেকের কাছে বলি যে প্রত্যেকে মন থেকে কথা বলুন, এবং অবশ্যই এই সময়ের মধ্যে আমরা শুধু প্রত্যেকের যে ভাবনা, দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক ব্যাখ্যা হোক সেটা আমরা গ্রহণ করি। নমস্কার, কে বলছেন? রাজনৈতিক শিকার বলছেন বিরোধী প্রার্থীরা। আমি বলবো, দেখুন, রাজনৈতিক শিকার একটা ক্ষুদ্র অংশ হলেও সবাই না, এরকম না। হ্যাঁ, কিছুটা আছে, একটা ক্ষুদ্র অংশ আছে। যেমন আপনাদের মিডিয়ার মধ্যে একটা অংশ আছে দালাল, অনেক নামে আখ্যায়িত করা হয়। সেম এরকমই প্রার্থী ইচ্ছা করে প্রার্থী দেওয়া মানে প্রদান করার জন্য উৎসাহিত করা হয়। তারপর টাকার বিনিময়ে ওনার ছেলের চাকরি হয়ে যাবে, মেয়েকে বিয়ে দিয়ে দিবে, ওনার বউয়ের ট্রান্সফার হয়ে যাবে। সেদিন মনোনয়ন প্রত্যাহারের সময় উচ্চ করে নিল, করে তার ব্যক্তিগত স্বার্থের জন্য সে কাজ করলো। এগুলো হচ্ছে দালাল। আপনাদের মিডিয়ার মধ্যে অনেক আছে দালাল। দেখবেন কোন নেতা, কোন জনপ্রতিনিধি কি কাজছে, কোথায় যাচ্ছে, আগে দিকে চলছে, দাদা চলছে, এদিকে চলছে। কিন্তু এগুলি মানে নিরপেক্ষতা নয়। গণতন্ত্রে মিডিয়ার একটা চতুর্থ স্তম্ভ, জনগণের মুখ। হ্যাঁ, তো সেম রাজনীতি এরকম চলে। শুধু স্তর পঞ্চায়েত নয়, দেশের যে কিছুদিন পূর্বে হয়ে গেল আমাদের লোকসভা নির্বাচন, এখানেও দেখলাম এরকম। হ্যাঁ, অনেক মিডিয়া দালালি করছে, রাষ্ট্রীয় মিডিয়া করছে ম্যাক্সিমাম। তারা
কাজ কি কাজছে, কি হচ্ছে, কি 400 পার 500 পার 800 পার চালালো। কিন্তু একটা ক্ষুদ্র অংশ যাদের হয়তো তাদের মতন শাসকের মতন এত অর্থ বল নেই বা এরকম নেই, তারাও কিন্তু চালিয়েছে। ফলাফল আবার হয়ে গেছে ত্রিপুরা তো সেই মানে এই মিডিয়া কিছু আছে বাদ দেন, টপিক মিডিয়া নয়, কিন্তু রাজনৈতিক শিকার যে বলতে প্রার্থীরা মানে মনে করুন 80% হলো ব্যক্তিগত, ওনাদের মনে করুন সেটআপ থাকে। কারণ এখন যে শাসক 18 থেকে যারা শাসক দল ম্যাক্সিমাম তো কংগ্রেসের লোক, তার মধ্যে যোগদান করেছে সিপিএম যারা বিক্ষুব্ধ ছিল তারা। মানে সত্যিকারের বিজেপি ত্রিপুরা রাজ্যে কয়েকজন আছে, মুসলিমে কয়েকজন, ওনাদেরকে তো গৌণ করে রেখে দিয়েছে। এখন প্রাক্তন রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই তো মানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। সবাই তো কংগ্রেস এবং একদম মন্ত্রী থেকে শুরু করে বিশেষ কয়েকজন মন্ত্রী 18 থেকে শুরু করে এরকম মন্ত্রী কংগ্রেসই পুরা। তো অনেকে আছে মানে প্রি প্ল্যান করে, আমাদের সাধারণ জনগণ কিন্তু একটু আবেগপ্রবণ, বলবো না দাদা তো বলছে আমরা তো প্রধান পাবো, আমাকে প্রধান হবে, পঞ্চায়েত মেম্বার হবে, কিন্তু প্রার্থী দিবে করার পর লোক দেখিয়ে মানে যে কর্মে একটি চাকরি দিবে ট্রান্সফার করে দিবে বা একটা ভালো অঙ্কের টাকা পাবে, জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারে বা পঞ্চায়েতের প্রধান হতে পারে, সবকিছু হয়ে যাবে। বাস উদ্যোগ করেন ওইগুলি করে বাদ পারি করছে মানে অধিকাংশ রাজনৈতিক, সবাইকে বলবো অনেকে নীতিবাদী আছে, নীতিবাদী রাজনৈতিক কংগ্রেস আছে, বিজেপি আছে। আপনি বলুন মানিক সরকার জীবনে পরিবর্তন হবেন না, বিরোধী জীবনে পরিবর্তন হবেন না। তারপর শাসক দলে তো অনেকেই পরিবর্তন হচ্ছে, জোট আসছে জোট নাকি তার নাম। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, দেখুন মানুষ যে যুক্তি দিতেছে, যুক্তি তথ্য সবগুলি কিন্তু ঠিক আছে। সিপিএমের সময় অনেক চিন্তারা দিয়েছে, তারা হচ্ছে আমরা রাজ্যের লোকেরা হয়েছে, কংগ্রেসের সময় চিন্তারা দিয়েছে, এখন বিজেপি সময় হইতেছে। তাহলে মূল কথা কি, সিপিএমের সময় যারা খায়া মানে লুটে পিঠা খাইছে তারা সিপিএমের কথা কইতেছে, যারা কংগ্রেস সময় লুটে পিঠা খাইছে তারা খাইতেছে। এখন বিজেপি লোকেরা লুটে পিঠা খাইতেছে, তারা জায়গাটা কিন্তু ছাড়বো না। কোন হইছে, কোন শিল খুন হইলো, কোন দাস খুন হইলো, কি হইলো, এত বিচার বিশ্লেষণ কিন্তু তারার কাছে নেই। তারা কত হইলো মানে সুযোগ আছে, সুযোগ কাজে লাগাও, যেমন লাগাও। তা আমার প্রশ্ন হইলো এইটা যে যারা রাজনীতি করতেছে, মানিক সাহা, মানিক সরকার বা বিভিন্ন যারা আছে ত্রিপুরা রাজ্যে রাজনীতি করতেছে, সবগুলি তো দাদা আরএসএস মনোবাদী বিচার দ্বারা তারা কাজ করতেছে। কারণ মনোবাদী বিচার দ্বারাই এই সমস্ত হইতেছে। কংগ্রেস বলেন, সিপিএম, বিজেপি, তৃণমূল, কিন্তু ব্রাহ্মণ্য চিন্তাধারা বিচার দ্বারা সরাইতে পারে একমাত্র ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে এই প্রস্তাবটা ত্রিপুরা থেকে পাঠাক, কংগ্রেসের কাছেও পাঠাক। আমার একটা পার্টি আছে, ওনাদের কাছে আমরা পাঠাবো যে আসলে সংবিধান অনুসারে যার যে রিজার্ভেশন আছে, জেনারেল কাস্টের লোক যতজন আছে তার যে হক, তার হক নিয়ে রাজনীতি করুক। ওবিসি যারা আছে, ওবিসির যত হক করুক, এসসি এসটি মাইনরিটি, প্রত্যেকের হক লোক অনুসারে তারা প্রার্থী দিক এবং দেশটারে শক্তিশালী করে তুলুক। তাতেই দেশ সুখী হবে এবং ব্রাহ্মণ্যবাদ বিচার দ্বারা মানে ধান্দা বিচার দ্বারা দূর হইব। মানে ভারতবর্ষ থেকে যতদিন ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্য বিচার দ্বারা দেশের না সরাতে পারবো, ততদিন ভারতবর্ষের লোক খুন থেরাপি অশান্তি লোক লালতে খাটবো, অশান্তি হইব, ক্ষতি হইব এবং তারা দেশটারে একদম কবজা কইরা তারা দেখেন আজকে শক্তিশালী সারা বিশ্বে। 1.5% লোক 3% লোক তারা দুনিয়াতে শক্তিশালী, আর আমরা 97% লোক আমরা আজকে কমজোরি। আমরার মধ্যে হাহাকার, হতাশা, মানে কত ধরনের হতাশা আমরা চিন্তা করতে পারি না। আমরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত, আমরা বাচ্চা থেকে আরম্ভ করে শিশু থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত মানুষ অশান্তির মধ্যে। কিন্তু তারা আছে রাজার হালে, কোটি কোটি টাকা সম্পত্তি, মন্দিরে লক্ষ লক্ষ তখন সোনা, তাদের অনুকূলে আশ্রমের মাধ্যমে ব্যবসা, হোটেলের মধ্যে ব্যবসা, সবকিছু তার উপরে। এই যে মনোবাদী বিচার দ্বারা এটা দূর করার লাগে মানিক সাহা, মানিক সরকার ওনার কাছে প্রার্থনা করুন দিতেন
চৌধুরী বা যারা আছে দলমল নির্বিশেষে ব্রাহ্মণ্যবাদ বিচারধারাটাকে দূর করুক, শান্তি আনুক, যার যে হক আছে অধিকার নিয়ে রাজনীতি করুক, রাষ্ট্রটাকে শক্তিশালী করুক, আমরা শক্তিশালী করুক, সুশিক্ষা কাজে লাগা, চাকরি রুটি রোজগার স্বাস্থ্য সবগুলোর মান উন্নত করুক। নতুবা এই ব্রাহ্মণ্যবাদ বিচারধারা আমরা ভারতবর্ষে ধ্বংস করে দিব, তারা প্রয়োজনে বিদেশিরা না তারা শক্তিশালী হয়ে যাব। এই কথাটা বললাম। ওরা নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, বাজারঘাট থেকে বলছিলাম দাদা। হ্যাঁ বল। বলছি দাদা, কোন রাজনীতির শিকার বিরোধী প্রার্থীরা? আজকে যে আপনার হেডলাইন দাদা, একটা কথা আছে ইংরেজিতে, টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। আজকে যারা বিরোধী প্রার্থীরা কোন এক সময় তারাও ছিল শাসকে, তখন হয়তো যখন এখন শাসক তারা ছিল বিরোধীতে, সুতরাং যেমন কর্ম তেমন ফল একটা প্রবাদ বাক্য আছে। কিন্তু আমি চাই না, আমি সমর্থনও করি না যে একজন কুকুর যদি পায়ে কামড় দেয় আমি গিয়ে কুকুরকে কামড় দেবো, সেটা আমি চাই না। কিন্তু আমার কথা হলো গণতন্ত্র সবার জন্য প্রযোজ্য হোক। আমি যদি ভালো কাজ করি তাহলে আপনি যত আমার বিপক্ষে যত 5 জন 4 জন 7 জন যতই দাঁড়াক, আমি যদি ভালো কাজ করি, মানুষ যদি আমাকে পছন্দ করে, নিশ্চয়ই আমি সেখান থেকে উত্তরণ হবই ভালো মতো। তা আমার কথাটাই খেতে ছিল যে এই যে হিংসা, মারামারি, কাটাকাটি এইসব করে তো রাজনীতি করাটা রাজনীতি রাজার মতো যদি চলতেই না পারে, রাজনীতি কি হলো? সেখানে রাজনীতির ব্র্যাকেট দিয়ে নোংরা নীতি জুড়ে দিলেই মনে হয় ভালো হবে। তাই বলছিলাম, আজকে যে জিনিসটা আপনি নিয়ে এসছেন, কোন রাজনীতির শিকার বিরোধীরা প্রার্থীরা, সেটা ভালো লাগে না। কারণ আমরা সবাই চাই কি মিলেমিশে থাকে, ভোট হবে, যে যাকে ভালো মনে করবে। আমাদের পাড়ার মানুষের তো সেখানে পঞ্চায়েত ইলেকশনটা কিন্তু পাড়ার মধ্যে দিয়েই হয়। পাড়ায় যদি এমএলএ ইলেকশন হয়, অনেক সময় আগরতলা প্রার্থী গিয়ে সোনামুড়া দাঁড়ায়, বিলোনিয়ার প্রার্থী গিয়ে অমরপুর দাঁড়ায়, কিন্তু পঞ্চায়েত ইলেকশনটা কিন্তু তার পাড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। পাড়ার মানুষ তাকে ঠিক মতো ওয়াচ করতে পারে, সে কি কোন ধরনের মানুষ, তার পরিচিতিরা কিরকম আছে, বা পাড়ার সঙ্গে তার সম্পর্কটা কিরকম আছে। সুতরাং সেই জায়গার মধ্যে আমি বলতে গেলে এইটুকুই বলবো যে যদি ভালো কাজ করেন, নিশ্চয়ই ভালোভাবে আপনাকে মানুষ গ্রহণ করতে হবে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? একটা কথা বলার ছিল। আচ্ছা, আমরা যে ত্রিপুরাজ্যে বাস করি, আমরা তো চামু প্রত্যেকটি মানুষ দিন দিন উন্নত হতে, না আমরা কি চামু যে আমরা অনুন্নত হতে? আমাদের পূর্বের দিনের মা বাবা দাদুরা কিন্তু পড়াশোনা করতেন না, এদেরকে আমরা পড়াশোনা করছি না, বা আমাদের ছেলে মেয়েরা কি পড়াশোনা করবে না? তাদেরকে পড়াশোনা করাবো না? তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলবো না? আর আমরা কি ওই যে পূর্বের দিনে যে তারা ক্রিমিনাল করছে, দাঙ্গাবাজ বা বিভিন্ন গন্ডগোল করছে, মারধর করছে, আমাদের ছেলে মেয়েদেরকে এটাই শেখাবো যে তাদেরকে মারধর করো, তাদের থেকে বেশি ক্রিমিনালগিরি হয়ে যাবো? এটা কি ত্রিপুরাজ্যের মানে কৃষ্টি সংস্কৃতি? এটা কি রাজ্যের বিজেপির কর্মকর্তারা বলে দিয়েছেন যে আগে যা করছে তার থেকে 20 গুণ বেশি গন্ডগোল করো? এটা কি ভদ্রলোকের কথা, না এটা ক্রিমিনাল মানুষের কথা? যারা ক্রিমিনাল তারা কিন্তু ক্রিমিনালের চিন্তাধারা করে। মানুষ দিন দিন উন্নত হয়। আগে কি হয়েছে, এখন আমরা তার থেকে যদি 20 গুণ খারাপ হয়ে যাই, তাহলে আমরা মানুষ কোনোদিন ভালো হতো না, আর আমরাও 20 গুণ খারাপ পাবি, আমরা মরতে দিব। আমি গায়ের জোরে যা কথা বললাম যে রাজ্যের মানুষ তা খাবে না, তা কিন্তু বন্ধ হয়ে যাবে অচিরেই। অচিরেই খুব তাড়াতাড়ি কিন্তু এগুলি বন্ধ হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না। আগে যা করছে, আগে তো করছে সিপিএম কংগ্রেস, ওই বিজেপি কি মাথা কামড়াচ্ছি, তারা 20 গুণ খারাপ হচ্ছে। তারা 20 গুণ খারাপ হলে তাদের কি দরকারটা ছিল? তারা তো দেখা গেল যে কংগ্রেস সিপিএম থেকে আরো 20 গুণ 50 গুণ খারাপ হয়ে যাচ্ছে। তো তাদেরকে তো সেইভাবেই মানুষে পিছিয়ে মারবে। তখন দেখা যাবে তারা যেটি করতেছে, এরপরে যদি সরকারটা পাল্টাচ্ছে আবার তো সেইভাবেই করবো। তা আমার মনে হয় এই ধরনের আলোচনা না করে কিভাবে রাজ্যটা ভালো হবে
মানুষের কিন্তু এটাই দরকার, প্রত্যেকটি মানুষ সুচিন্তা ভাবে যদি করেন, সুবক্তা ভাবে করেন, আমরা যারা বয়স্ক, যারা শিক্ষক সমাজ, তাদেরকে বলবো সবাই আমরা সামনের দিন কিভাবে ভালো হয়ে চলবো সেই জিনিসটা চিন্তা করেন। আগে আমার কুকুরে কামড়েছে, দেখে আমি কুকুরকে কামড় দিব? তাহলে তো তুমি তো কুকুর হয়ে গেলা, তুমি তো অমানুষ হয়ে গেলা। তো অমানুষ আর কুকুরের মতো জিনিস কি আগে তারা করেছে? আমার তো মনে হয় করেছে না। আগে কয়টা বাড়ি পড়েছিল তারা একবার ভাবুক, গণক। এই যে বিজেপি সরকারটা আছে, কতটি বাড়ি পুরাইছে, কতটি পার্টি উইচ পুরাইছে, কতটি আপনাদের ঘর কয়বার পড়ছে আগে আর এখন কয়বার পড়ছে, এগুলি নিশ্চয়ই রেকর্ড আছে। হ্যাঁ, তারপরে আগের লোকের যে তুলনা করে তাদের লজ্জা লাগে না? একবারও লজ্জা লাগে না? যার জন্য বললাম ওরা 20 গুণ ক্রিমিনাল। এই দলটার নাম দেন ক্রিমিনাল। এই ভারতবর্ষের মধ্যে বিজেপি হইল ক্রিমিনাল। এটা কি বল? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। বলছি কোন রাজনীতির শিকার বিরোধী প্রার্থীরা? শোনেন স্যার, এবারের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে লুটেরা বাহিনী এবং জনগণের মধ্যে। তো আমি বলবো লুটেরা বাহিনী জনগণের সামনে ভোটের দাঁড়াতে এবং জয় পাবে না এই চিন্তা ভাবনা করে ওরা বিরোধীর ভয় পায় এবং বিরোধীর উপরে আক্রমণ চালাচ্ছে। তো স্যার, আপনার চ্যানেলের মধ্যে আমি আবেদন করছি লুটেরা বাহিনীর উদ্দেশ্যে যে রাজনীতি কিন্তু কচুপাতার জল, এখন আছে এখন নাই, যতটুকু সইতে পারবেন ততটুকুই করুন। তবে মানুষের জন্য ভালো কাজ করুন, মানুষ কিন্তু ভালো বলবে। হ্যাঁ, এবং রাজ্য শান্তির দিকে নিয়ে চলুন। এই আমার আবেদন রাখলাম। বেতনের দিকে তাকিয়ে দেখেন আপনার বেতনে কি আছে। এবং আগামীকাল বলা যেতে পারে সরকারি ছুটি থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই। 22 জুলাই শেষ দিন, সেদিন সব কিছু পরিষ্কার হবে এবং কারা লড়াইয়ে থাকবেন, কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন সব কিছুই নির্ধারণ করা হবে এবং এই সময়ের মধ্যে শুধু চর্চা আলোচনা চলবে। আপনারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে সচেতন, সব কিছুতে আপনারা নজর রাখবেন। আমরা আপনাদের কথা শুনবো। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।